আমি রাস্তায় বেলুন বিক্রি করে খাই। যে মানুষ আমি 100টা লোকের কর্মসংস্থান করে দিয়েছিলাম, 100টা লোকের কর্মসংস্থান আমার মাধ্যমে হচ্ছিল। জোরপূর্বকভাবে আমার একটা অ্যাকাউন্টে চেক নিয়ে যায়। চেক নিয়ে যায় আমার পরিবারকে বিভিন্নভাবে মারধর, হুমকি, এগুলো বিভিন্নভাবে ভয় দেখা। আমিও আমার প্রাণের ভয়ে এখন বর্তমানে বাসা থেকে দূরে অবস্থান করতেছি। আচ্ছা, নভেম্বরের দিকে এসে এই লোকগুলো মনে করেন যে আমার ওপরে সকলেই এসে আক্রমণ শুরু করে দেয় যে এই টাকা তোমারই দিতে হবে। আমি বললাম যে আমি তো তোমাদেরকে কোনো এভিডেন্স দিইনি, তাহলে আমি কেন দেবো? তখন তারা মনে করেন এই 24 জন মনে করেন সকলে একত্রিত হয়ে আমার ওপরে একটা হামলা করার পরে আমার একটা ব্যবসা ছিল। এই ব্যবসায় মোটামুটি আমার 5-6 লক্ষ টাকা মানুষের মধ্যে বাকি দেওয়া ছিল। দোকানের মনে করেন যে চালান ছিল আপনার 3 লক্ষ টাকা, এগুলো সব কিছু লুট করে নিয়ে যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি প্রবাসী টিভিতে কল করেছিলেন। জি জি জি। তো বলেন তো কী বিষয়ে? অ্যাকচুয়ালি আমার এলাকায় যে রূপসী পল্লী ম্যান পাওয়ার সাপ্লায়ার কোম্পানিতে আমার এলাকার কিছু লোক টাকা জমা করে, যেটা আমি শরণাপন্ন ছিলাম আর কি, বা আমি জানতাম, বাট আমার নিজের হাত দিয়ে আমি এটাকে জমা করিনি, বা আমার কোনো এভিডেন্স বা লিগ্যালিটি ছিল না। এরপরে এই যে প্রতারক শাহিন আলম এবং শাহিন আলমের যে বন্ধু আপনার মাসুম বিল্লাহ, লোকজন যখন আমার কাছে আসে, শুধুমাত্র আমার বন্ধুর একটা রেফারেন্সের কারণে আমি গিয়েছিলাম। তারপরে লোকজন যখন আমার কাছে আসে, আমি কারো টাকা নিতে সম্মতি না জ্ঞাপন করে বলি যে ওনার বন্ধু আছে, আপনারা ওনার সাথে যোগাযোগ করেন। পরে ওনার সাথে এবং শাহিন আলমের সাথে আমার এলাকার কিছু লোকজন যোগাযোগ করার পরে এইভাবে বিভিন্নভাবে প্রলোভন যে যাইতে কোনো টাকা লাগবে না, আর আপনারা এটা হলো যে যাওয়ার পরে যে মূল বেসিক যে বেতন হবে, কানাডায় যাইতে যে যাওয়ার পরে যে বেসিক যে বেতন হবে, বেতনের 35% ভাবে আমরা কিস্তি হারে 60 কিস্তিতে টাকাগুলো নেব। এই প্রলোভনে আমার এলাকার গরিব অসহায় নিঃস্ব মানুষগুলো, যাদের ধরেন দিন আনে দিন খায়, বিদেশ যাওয়ার মতো সামর্থ্য নাই, এই প্রলোভনটা দেখার পরে তারা যায় মনে করেন যে, যদিও আমি অনেককেই বলছি যে না এটা করা যাবে না বা এটা করো না তোমরা, এরকম অনেকে আছে। যেমন আমার এলাকার জহুরুল মাস্টার আছে, আমার এলাকার সঞ্জয় নামের একটা ছেলে আছে, হিন্দু ছেলে। ওনারা আমার কাছে আসছিল, আমি লিগেলি বলে দিচ্ছি যে না দরকার নেই, তোমরা এটা যেন করো না। তারপরেও তারা এই টাকাগুলো জমা করার পরে অফিসটা একসময় বন্ধ ক্লোজ করে দিয়ে তারা মনে করেন যে ভাগায় যায়। একটা লোকও তারা পাঠাইতে পারেনি। কতগুলো মানুষের টাকা নিয়েছে এখানে? আমার এখান থেকে 24 জনের, আর টোটালি ওনার হলো 537 জনের টাকা নিচ্ছে। আমি বিভিন্নভাবে ঘাটাঘুটে দেখছি যে 537 জনের থেকে টোটাল 5 কোটির ওপরে আর কি। ওনার এই যে বললেন শাহিন, না? জি 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 জি। অফিসের নাম দিয়েছিল রূপসী পল্লী ম্যান পাওয়ার সাপ্লায়ার কোম্পানি। ওনার বগুড়া কোথায় অফিস ছিল? এটা বগুড়া সেউজগাড়িতে ছিল, জহুরা টাওয়ারের নিচতলায়। ওকে। আর আরও কোনো ব্রাঞ্চ ছিল? জি, ওনার একটা ব্রাঞ্চ ছিল ঢাকা মিরপুরে। ঢাকা মিরপুরে? জি জি, আমি ওই ব্রাঞ্চে যাইনি বা দেখেও নি। বগুড়াটা দেখেছেন? জি জি, আমি বগুড়াটা দেখেছি, বগুড়াতে গিয়ে এসেছি আর কি। আচ্ছা, এই সব এখন কি ওনাদের কোনো খোঁজ খবর আছে? না, আমি ওনাদেরকে বারবার ফোন দিই, উনি প্লাস ওনার বন্ধু কেউই আমার ফোনগুলো ধরে না, এবং এই যারা ভুক্তভোগী এদের ফোনগুলো ধরে। শাহিন সাহেবের অফিসে বসতো কে কে? শাহিন সাহেবের অফিসে ওনার কয়েকজন স্টাফ ছিল, আমি ওনাদের সঠিকভাবে চিনি না, আমি 2 দিন মাত্র গিয়েছিলাম আর কি, তো সঠিকভাবে সকলের নাম জানি না, তবে একজনের নাম জানি, নাম হলো নয়ন। শাহিন ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি কাহালুতে, বগুড়া জেলা কাহালু থানা জামগ্রাম ইউনিয়নের শিয়ালা ভবানী গ্রামে। এখন ওনার বাড়িতে গ্রামে কেউ নেই? ফ্যামিলি? জি, ওনার বাবা আছে, ওনার পরিবারের ওনার ওয়াইফ আছে, ওনার শাশুড়ি আছে, এবং আমার যতটুকু জানা মতে ওনার এলাকায় যখন আমি গেছিলাম যে বিষয়টা শুনছি, তখন ওনার এলাকার মানুষজন বলে যে উনি ঢাকায় থাকে, অনেক বড় ব্যবসা বাণিজ্য করে, 90 লক্ষ টাকার একটা গাড়ি কিনে মনে করেন যে মাঝে মাঝে বাসায় আসে গাড়িতে চলে। এই যে আপনারা ভুক্তভোগী যারা, এরা কি ওনার বাড়িতে গিয়ে যায়নি? জি, এই ভুক্তভোগীরা সকলে ওনার বাড়িতে গেছে, যাওয়ার পরে ওনার পরিবার বিভিন্নভাবে বলছে যে না আমার ছেলে এত টাকা নেয়নি, এই টাকাগুলো যে শেরপুরের মাসুম বা যে মাসুদ আছে, কিন্তু আমার নামে কোনো ওইভাবে লিগেল কোনো এভিডেন্স তারা দিতে পারেনি যে মাসুদ নিয়েছে, কারণ আমি কারো কাছে কারো টাকা ধরেও দেখিনি এইরকম একটা মূলত আপনি এখানে ফাঁসছেন কীভাবে? আপনি আবেদন করেছিলেন ভিসার জন্য কানাডার?
জি। কানাডার ভিসার জন্য কি আপনি আবেদন করেছিলেন? আমি গিয়েছিলাম, কিন্তু আমার টাকা নাই দেখে আমি আবেদন করিনি। কিন্তু আমার এটা শোনার পরে আমার ওই যে বন্ধু আরিফুলের বাপ শাহজাহান, উনি তখন খুব বেশি ইন্টারেস্ট ফিল করে, এবং ওর সাথে হলো গিয়ে আমার আপন মামাতো ভাই শাহিন আলম। এই দুইটা মানে ব্যাপকভাবে আমাকে ধরে যে বাবা তোমার কোনো কিছু করা লাগবে না, তুমি শুধু আমাদেরকে জায়গাটা দেখিয়ে দাও, বা চলো একটু আমাদের সাথে সহযোগিতা, তুমি একটু শিক্ষিত ছেলে আসো। তো এই কারণে আমি ওনাদের সাথে গিয়েছিলাম। আর এই রেফারেন্স পাওয়ার পর অনেকেই আমার কাছে আসছে, আমি সকলকে না করে দিছি। না করে দেওয়ার পরে এক পর্যায়ে যখন ওই মাসুম বিল্লার নাম্বার দিলাম, তখন অনেকেই মাসুম বিল্লার সাথে যোগাযোগ করে। মানে মাসুম বিল্লাহকে আপনি মূলত রেফার করেছিলেন যে যোগাযোগ করলে এর সাথে করো? হ্যাঁ, আমি বললাম যে ওর অফিসের লোক, এই যে আমি মূলত অফিসের লোক না। আচ্ছা। ঠিক আছে। পরে ওনারা কেউ মাসুম বিল্লার সাথে যোগাযোগ করে, কেউ বা আবার এই সরাসরি শাহিনের সাথে যোগাযোগ করে। পরে একটা পর্যায়ে যখন মনে করেন যে শাহিন বলে যে আমার ঢাকার অফিসের কাজ আছে, চারজন লোকের টাকা ওনাদেরকে বলে যে আপনারা এক কাজ করেন, ও যে মাসুদ আছে, মাসুদের ওখানে যে টাকাটা দিয়ে আসেন, মাসুদ আমার ব্যাংকে লাগাই দেবেন। তা আমি এটা অস্বীকার যখন করি, তখন এই শাহিন আমারে ফোন দিয়ে বলে যে এটা তো আমি তাদের সাথে কথা বলে মিটাই নিচ্ছি, তো আপনি আমার অ্যাকাউন্টে টাকাটা দিতে সমস্যা কথা। আমি বললাম আমি কোনো মানে এভিডেন্স দিতে পারবো না, তাদেরকে কোনো লিখিত কোনো কিছু দিতে পারবো না। বলছে না না, এটা আমি তো তার সাথে কথা বলছি। তো এই যে মানুষ যারা টাকা দিয়েছে তারা কিভাবে দিয়েছে, কারা কিভাবে, ক্যাশ টাকা দিয়েছে না কোনো অ্যাকাউন্ট জমা করেছে? জি, তারা অফিসে আপনার গিয়ে মোটামুটি 14-15 জন অফিসে গিয়ে কাউন্টারে টাকা দিয়ে মানি রিসিভ এবং মানি রিসিপ্ট দিছে, স্ট্যাম্প দিছে। এই রূপসী পল্লী ম্যান পাওয়ার সাপ্লাই কোম্পানির নামে মানি রিসিপ্ট দিয়েছে। জি জি জি, আর স্ট্যাম্পও করেছে? স্ট্যাম্প করে দিয়েছে। ওইটা সব কপি আছে না যারা যারা নিয়েছে? সকলের কাছে যে যে টাকা দিচ্ছে সকলের কাছে সেই কপি ওই কোম্পানির নামে আছে। ওনার ট্রেড লাইসেন্স আছে এখানে, রূপসী পল্লী ম্যান পাওয়ার সাপ্লাই কোম্পানি, বাট ট্রেড লাইসেন্স তো ঢাকার ঠিকানা। জি জি। বগুড়া থেকে করে না? না, বগুড়ারও অনেকগুলো আছে। বগুড়ার কি কোনো ট্রেড লাইসেন্স আছে? বগুড়া ট্রেড লাইসেন্স, এবং উনি এই যে 6 কোটি টাকার চেক, এই 6 কোটি টাকার চেক এই লোকগুলোকে দেখায় যে তোমাদেরকে দেশের বাইরে পাঠানোর জন্য এই যে দেখো আমার নামে হলো 6 কোটি টাকার চেক, আমি 6 কোটি টাকা অলরেডি ক্যাশে করে রাখছি, এই টাকা দিয়ে আমি তোমাদেরকে পাঠাবো। এই টাকা সে কোথায় পেয়েছে 6 কোটি টাকা? এই টাকা উনি বলে কোন কোথায় থেকে মানে লোন করছে বা ওনার কোন পার্টনার আছে দেখাচ্ছে, সাফিরা ইন্টারন্যাশনাল লিমিটেড থেকে এই চেক পেয়েছে সে। জি জি। তো সাফিরা ইন্টারন্যাশনাল কি? ওনাদের সাথে বলে এনার চুক্তি আছে যে এটার মনে করেন যে যেভাবে লোকগুলো আমি পাঠাচ্ছি তাতে হিউজ পরিমাণ লাভ হবে, এর একটা পার্সেন্টেজ। এটা একটা প্রলোভন দেখিয়েছে মানুষকে বোঝানোর জন্য। জি জি। যাই হোক, তাহলে প্রত্যেক যাদেরকে সে টার্গেট করেছিল যাত্রী প্রত্যেকেই যাদের কাছে টাকা নিয়েছে, সর্বোচ্চ কত টাকা নিয়েছে এক ক্লায়েন্টের কাছ থেকে? সর্বোচ্চ 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা মানে 1.5 লক্ষ টাকা। 1.5 লক্ষ টাকা। 1.5 লক্ষ 2 লক্ষ এরকম নিয়েছে, এবং প্রত্যেকেই এরকম মানি রিসিট দিয়েছে, এরকম মানি রিসিট দিয়েছে, এবং অঙ্কের নামা আছে। জি জি, প্রত্যেকের কাছে আছে। প্রত্যেকের কাছে আছে। আচ্ছা, গেল। এখন আপনার সাথে প্রবলেম কি? আপনি তো লেনদেন করেন নাই, তাই না? সে ভেঙে গেল। জি। তাহলে আপনার সাথে মূলত প্রবলেমটা কি হলো সেটা একটু বলেন। আমার সাথে মূলত প্রবলেম, সে যখন ভেঙে গেল তখন এই ভুক্তভোগীরা তাদের যেহেতু কষ্টের টাকা, তো তারা সেও ভেঙে গেছে, তার বন্ধু ভেঙে গেছে, তারা তখন এসে বলতেছে তোমার মাধ্যমে তার সাথে আমাদের পরিচয়। তা আমি বললাম যে আমি তো গিয়ে টাকাটা দিইনি বা করিনি। তো তখন বলছে না এখন তোমার এই টাকা দেওয়া লাগবে। তখন তারা সকলেই মফ সৃষ্টি করে। কখন এটা, কবে? এইটা হলো গিয়ে এই টাকাগুলো জমা দিচ্ছে 2024 সালের আপনার মে থেকে জুন পর্যন্ত। আর ভেঙে গেল কবে? এটা ভেঙে গেছে ওরা হলো গিয়ে 2025 সালে আপনার জুলাই আগস্টের দিকে। আচ্ছা, নভেম্বরের দিকে এসে এই লোকগুলো মনে করেন যে আমার ওপরে সকলেই এসে আক্রমণ শুরু করে দেয় যে এই টাকা তোমারই দিতে হবে। আমি বললাম যে আমি তো তোমাদেরকে কোনো এভিডেন্স দিইনি, তাহলে আমি কেন দেবো? তখন তারা মনে করেন এই 24 জন মনে করেন সকলেই একত্রিত হয়ে আমার ওপরে একটা হামলা করার পরে আমার একটা ব্যবসা ছিল, এই ব্যবসায় মোটামুটি আমার 5-6 লক্ষ টাকা মানুষের মধ্যে বাকি দেওয়া ছিল। দোকানের মনে করেন যে চালান ছিল আপনার 3 লক্ষ টাকা, এগুলো সব কিছু লুট করে নিয়ে যায়। লুট করে নেওয়ার পরে মনে করেন তারপরেও তারা ক্ষান্ত হয়নি, আমাকে অর্থনৈতিকভাবে যখন নিঃস্ব করে দেওয়ার পরে এনারা 2 জন আমার থেকে মনে করেন জোরপূর্বকভাবে আমার একটা অ্যাকাউন্টে চেক নিয়ে যায়।
আমার পরিবারকে বিভিন্নভাবে মারধর হুমকি এগুলো বিভিন্নভাবে ভয় দেখা, আমিও আমার প্রাণের ভয় এখন বর্তমানে বাসা থেকে দূরে অবস্থান করতেছি। চেক নিয়েছে কারা আপনার কাছ থেকে? আমার থেকে চেক নিয়েছে ওনাকে শাকিল নামের একটা ছেলে আর কাউসার নামের একটা ছেলে, দুইজনে। এরা কি ভুক্তভোগী? জি, এরাও ভুক্তভোগী। ওই শাহিন সাহেবের কাছ থেকে না? জি জি শাহিন, জি ওরা ফাইল দিয়েছিল কানাডার জন্য? জি, ওনাদের সব এভিডেন্সই আছে। এর পরবর্তীতে গত কিছুদিন আগে এরা আবার এই চেক দিয়ে আমার নামে মিথ্যা প্রতারণা মামলাও করে দিয়েছে। যে চেক আপনার কাছে নিয়েছে ওই চেক দিয়ে এগেইনস্টে মামলা করেছে? জি জি জি। এরা মামলা করতেছে, তাকে আমি ব্যবসার জন্য টাকা দিচ্ছি, ধার দিচ্ছি, সেই টাকা মনে করেন যে ফেরত না দেয় আমরা আদালতে শরণাপন্ন হলাম। এইভাবে মামলা করেছে? জি। আচ্ছা, এখন এরা আপনাকে এই মাপ করলো, আপনার কাছে মারধর করলো, আপনার কাছে টাকা পয়সা নিলো এইভাবে জোরপূর্বক, তো এই যে প্রতারক যে যার দ্বারা প্রতারিত হয়েছে শাহিন, তাকে খোঁজার চেষ্টা করে নাই? তারা তাকে কোনো খোঁজার চেষ্টা করেনি, কিন্তু আমি অনেক জায়গায় গেছি এই বিষয়টা নিয়ে। অনেক জায়গায় আমি বগুড়া ডিসি অফিসে গেছি, আমি বগুড়া ডিবি অফিসে গেছি, তারপরে বগুড়া পাসপোর্ট অফিসে ফিঙ্গারপ্রিন্ট অফিসে গেছি, কিন্তু কোনো জায়গায় যে আমি মনে করেন যে ওইভাবে পাইনি। আচ্ছা, ছোড়া পাইনি। আপনি কোনো তো কোথাও লিখিত অভিযোগ করেছিলেন এগুলোতে? জি, আমার থেকে কেউ লিখিত অভিযোগ নেয় না। কেন? বলে যে এগুলো বিষয় আমাদের এখানে না, অমুক জায়গায় যাও, অমুকে বলে আর আরেকখানে যাও। থানায় গিয়েছিলেন আপনি? জি, আমি থানায় গেছিলাম, এবং যেদিন আমার সাথে এই মফটা হয় তখন আমি থানায় ফোন দিই, থানা আমার ফোন ধরে না। না ধরার পরে আমি 999-এ ফোন দিই, দেওয়ার পরে বলি যে স্যার আমি যদি অপরাধী হই আমাকে জেলে দেন, সমস্যা নেই, কিন্তু আমার বাবা কয়েকদিন আগে 8 দিন আগে আমার বাবাটা স্ট্রোক করছিল, স্ট্রোক করার রোগী ওই বাসার মধ্যে, সেই অবস্থা ওরা এরকমভাবে মফ করে। করার পরে মনে করেন যে 999-এ ফোন দিই, তারপরে থানা আসে না। এরপরে আমি মনে করেন যে ডিসি অফিসে গেছি, ডিসি অফিসেও কোনো সুরাহা পাইনি। লাস্ট আমি গত 2 মাস আগে আমি ডিবি প্রধানের কাছে যাই, যেহেতু উনি বগুড়ার মানুষ। যাওয়ার পরে আমি ওখানে সকাল 9টার থেকে শুরু করে রাতের 8টা পর্যন্ত অপেক্ষা করি, বাট ওনার সাথে আমার দেখা হয় না। সেদিন প্রধানমন্ত্রীর সাথে ওনার একটা প্রোগ্রাম ছিল, যার কারণে দেখা আমার হয়নি। পরে আমি ওনার এভিডেন্স দিয়ে আমি বগুড়া এসপি স্যারের সাথে কথা বলি। এসপি স্যার বলতেছি কেন আপনার উপর মাফ করবে? আমি দেখেন আমার নামে কোনো এভিডেন্স নেই, বরঞ্চ আমি তাদের এটা উদ্ধারের জন্য সর্বোচ্চ সহযোগিতা করতেছি। আমি কোথায় কোথায় গেছি আমি তাদেরকে বলতেছি, যেন আমি অনেকগুলো তথ্য সংগ্রহ করছি এটার কারণে। তো যদি তারা আমার সাথে একত্রিত হয় বা আপনারা এটা যদি নিগোজিয়েশন করে দেন, তাহলে মনে হয় আমার এটা উদ্ধার করতে সুবিধা হবে আর কি। বলতেছে আপনি তাহলে ওসির সাথে কথা বলেন। পরে আমি কাহালু থানার ওসিকে ফোন দিলাম, বলতেছে ঘটনা কথায়। আমি বললাম বগুড়াতে। তখন বলতেছে যে তাহলে বগুড়া সদর থানায় যান। আমি সদর থানায় গেলাম, সদর থানা বলতেছে না, এগুলো বিষয়ে কোনো মামলা হয় না। নন্দীগ্রাম থানায় গেলাম, নন্দীগ্রাম থানা বলতেছে যে টাকা নিয়েছেন, টাকা দেন। আমি আমি যদি টাকা নিয়ে থাকি আমার নামে তো এভিডেন্সগুলো দেওয়া লাগবে, দেখা লাগবে। তো আমি কোথাও কোনো পাইনি। তার পরবর্তীতে দেখলাম যে প্রবাসী টিভির মাধ্যমে অনেকেই করে লিগেল এইড, মানে প্রবাসী লিগেল এইড সাপোর্টের মাধ্যমে সৎ বিচার পায়। এই আশায় আমি আপনাদের শরণাপন্ন হয়েছি এবং আমার বিষয়টা বলতেছি। এবং সবচেয়ে বড় কথা হলো আমি সবসময় মানবিক, মানুষের জন্য আমি সবসময় কাজ করে গেছি। আমি 2017 সালে মাস্টার্স কমপ্লিট করার পর আমি পারতাম চাকরি করতে, কিন্তু আমি চাকরি না করে মানুষের সেবার জন্য আমি আমার এলাকায় যে সেবামূলক কাজগুলো করে গেছি, আজও করে যাচ্ছি। তো আমি চাই যে এরা যারা এই টাকাগুলো এখানে দিচ্ছে, এরা ভুক্তভোগী, এরা গরিব মানুষ, এদের টাকা এদের প্রাপ্য। এরা আমার উপরে যেটা করছে তার জন্য আমার বিন্দুমাত্র নেই। তারপরেও আমি চাই যে আপনাদের সহযোগিতায় বা মাননীয় প্রধানমন্ত্রীর যদি সহযোগিতাও লাগে, আমি যেহেতু বগুড়ার মানুষ, আমি তার ওখানেও যাবো ইনশাল্লাহ। আমার সর্বোচ্চ চেষ্টা করবো, কারণ আমার 2টা সন্তান আছে, আজকে তারা মানুষের মুখের দিকে তাকা আছে। আমি তাদের জন্য 10 টাকাও দিতে পারি না। বর্তমানে আমি এমন একটা অবস্থায়, আমার চাকরি নেই, আমি রাস্তায় বেলুন বিক্রি করে খাই। যে মানুষ আমি 100টা লোকের কর্মসংস্থান করে দিয়েছিলাম, 100টা লোকের কর্মসংস্থান আমার মাধ্যমে হচ্ছিল।
আমার যে ব্যবসা ছিল এই ব্যবসার মাধ্যমে আমি 100 জন মানুষের ভরণ পোষণ বহন করতেছিলাম। আজকে আমাকে মনে করেন পথে বসাই দিচ্ছে। তো এই প্রতারকদের আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই। জি ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। হ্যাঁ, দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং যারা ভুক্তভোগী এরা যেন এদের টাকাগুলো সঠিকভাবে পায়। আমার ক্ষতি হয়েছে, এটা বড়, এটা আমি ঘুরে দাঁড়াতে পারবো, কিন্তু এরা যেন এদের টাকাটা সঠিকভাবে পায়।